আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা মুভির ভিডিও। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মুভির গল্প। তো মুভির শুরুতে আমরা প্রথমের দিকে দেখতে পাই একটি শহরে প্রতিদিনের মতো সবাই নিজ নিজের কাজে ব্যস্ত ছিলেন। কেউ ভাবতেও পারেনি হঠাৎ আকাশ থেকে বৃষ্টির বদলে মানুষের উপর কাঁচড়ার মতো কিছু পড়তে থাকবে। এত দ্রুত গতিতে সেই কাঁচড়াগুলো নিচে পড়ছিল যে যার গায়ে এসে লাগছিল সে সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে আহত হয়ে মারা যাচ্ছিল। পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শহরগুলোতে জরুরি অবস্থা জারি করা হয় এবং মানুষকে রক্ষা করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই কাঁচরাগুলো কোথা থেকে আসছে। কেউ কিছু বুঝতে পারছিল না, তবে কাঁচরার ধরন দেখে একটি বিষয় ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। এসব কিছু সমুদ্রের ভিতর থেকে উঠে আসছিল, কারণ লস অ্যাঞ্জেলেসের মাঝখানে হঠাৎ করে একটি বিশাল সামুদ্রিক গর্ত বা পথের জায়গা তৈরি হয়। জানা যায় সেটি এমন একটি জায়গা যা আজ থেকে 115 বছর আগে সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল এবং এত বছরে কেউ সেটিকে উদ্ধার করতে পারেনি। এরপর হঠাৎ সমুদ্রের ভিতর থেকে এমন এক ধরনের সামুদ্রিক প্রাণী বেরিয়ে আসে যাকে মানুষ এর আগে কখনো দেখেনি। সেনাবাহিনী সঙ্গে সঙ্গে প্রাণীটিকে শনাক্ত করে এবং বিষয়টিকে জানানো হয় ফরেন জেনারেল অস্টিনকে। জেনারেল প্রাণীটিকে কিছু প্রশ্ন করার আগেই সেটি মানুষকে সতর্ক করে বলে, আমি আমাদের রানীর পক্ষ থেকে মানুষের জন্য একটি বার্তা নিয়ে এসেছি। আজ থেকে ঠিক 3 দিন পর আমাদের রানী আপনাদের সঙ্গে দেখা করতে আসবেন। সময় এবং জায়গা পরে জানিয়ে দেওয়া হবে। এরপর প্রাণীটি আরও বলে, তোমাদের মানুষদের এই পৃথিবীতে থাকার সময় প্রায় শেষ হয়ে এসেছে। জবাবে জেনারেল অস্টিন রেগে গিয়ে বলেন, তুমি আমাদের এভাবে হুমকি দিতে পারো না। প্রাণীটি শান্তভাবে উত্তর দেয়, আজকের ধ্বংসযজ্ঞ দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা কি করতে পারি, তাই এটাকে হুমকি মনে করো না। আমরা শুধু তোমাদের সতর্ক করছি। কথা শেষ করার সঙ্গে সঙ্গে প্রাণীটির পিছন থেকে একই ধরনের শত শত প্রাণী সমুদ্রের পানির ভেতর থেকে বেরিয়ে আসে। আর এখানেই শেষ নয়, পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে সমুদ্রের ভিতর থেকে একই ধরনের অদ্ভুত প্রাণী বেরিয়ে আসে। তারা যেন শুধু মানুষের পৃথিবীকে পর্যবেক্ষণ করছিল। মানুষ এত অল্প সময় কতটা উন্নত করেছে তারা সেটা দেখছিল, কিন্তু এই উন্নতি এখন আর মানুষের কোনো কাজেই আসবে না এমনটাই মনে হচ্ছিল। কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবী পুরো এই অদ্ভুত প্রাণীগুলোকে নিজের চোখে দেখে ফেলে। আর এই প্রাণীটি যেমন বলেছিল, মানুষ খুব দ্রুত একটি বিশেষ প্রোটেকশন কমিটি তৈরি করে। এরপর মাত্র 2 দিনের মধ্যেই সমুদ্রের মাঝখানে একটি বিশাল ধাতব পাইপ স্থাপন করা হয়। ধারণা করা হয় এই পথ দিয়েই একসময় ওই প্রাণীদের রানী সমুদ্র থেকে মানুষের পৃথিবীতে আসবে। ক্রিয়েচারদের দেওয়া সেই সময় শেষ হওয়ার পর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একই জায়গায় জড়ো হতে থাকে। সবাই অপেক্ষা করছিল সমুদ্রের রানী আসার পর কি হবে। হেডকোয়ার্টার্সে তখন ক্যাট নামের এক নারীকে দেখা যায়। সেই প্রোটেকশন কমিটির প্রধান ছিল। ক্যাট সবাইকে শান্ত থাকার নির্দেশ দেয়, কিন্তু ঠিক তখনই সমুদ্রের ভেতর থেকে আরও কিছু প্রাণী বেরিয়ে আসে। তাদের সংখ্যা খুব দ্রুত বাড়তে থাকে। একের পর এক প্রাণী সামনে আসাতেই সেখানে থাকা উপস্থিত সকল মানুষের হৃদস্পন্দন বেড়ে যায়। অবশেষে তারা তাদের রানীকে পানি থেকে বের করে নিয়ে আসে। রানী বাইরে আসার পর প্রোটেকশন কমিটির একজন অ্যাম্বাসিডর পুরো মানবজাতির পক্ষ থেকে তার সঙ্গে কথা বলতে এগিয়ে যায়। সে যা বলবে সবকিছু আগে থেকে ঠিক করে রাখা ছিল, কিন্তু রানী তার কথা শোনার পর কোনো উত্তর না দিয়ে তাকে সরে যেতে বলে। তারপর রানী বলে, আমি স্টিভ নামের একজন মানুষের সঙ্গে কথা বলতে চাই। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়, কারণ স্টিভ ছিল একজন সাধারণ CIA এজেন্ট। নেগোসিয়েশন বা এ ধরনের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে তার বিশেষ কোনো অভিজ্ঞতা ছিল না। এরপর প্রাণীদের রানী জানায়, আমার নাম সারাবি, আর আমি শুধু স্টিভের সাথেই কথা বলবো। এই কথা বলেই সারাবি সেখান থেকে চলে যায়। ক্যাট সঙ্গে সঙ্গে স্টিভ এবং তার পরিবারকে সরকারি হেফাজতে নিয়ে যায়। ক্যাটের মনে সন্দেহ হয়, হয়তো স্টিভ
এই অদ্ভুত প্রাণীর সঙ্গে আগে থেকেই কোনোভাবে যুক্ত, কিন্তু স্টিভ বলে আমি আপনাদের মতোই এই প্রাণীগুলোকে আজকে প্রথম দেখেছি। এদিকে পুরো পৃথিবীতে খবর ছড়িয়ে পড়ে কেন সারাবি এত মানুষের মধ্যে শুধু স্টিভকে বেছে নিয়েছে। ক্যাট স্টিভকে একটি গোপন কক্ষে নিয়ে যায়, সেখানে থেকে সবার চোখে আড়ালে তাকে সারাবির কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে কোনো মিডিয়া বা সাধারণ মানুষ ছিল না। স্টিভ সারাবিকে বলল, ম্যাডাম হয়তো ভুল হয়েছে, আমি তো একজন সাধারণ এজেন্ট, আমার কাছ থেকে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমাকে মাফ করবেন। কিন্তু সারাবি শান্তভাবে বলে, আমি মানুষের মনের কথা পড়তে পারি, আর তোমার মধ্যে আমি শুধু সত্যতাই দেখতে পেয়েছি। কথা শুনে সেখানে উপস্থিত ক্যাট এবং অন্য সবাই আরও অবাক হয়ে যায়, কারণ সারাবির ক্ষমতা যে সাধারণ কোনো প্রাণীর মতো নয় সেটা তখন পরিষ্কার হয়ে যায়। স্টিভ বলে, তুমি যদি আমার মনের কথা পড়তেই পারো তাহলে আমাদের কথা বলার আর কোনো প্রয়োজনই নেই। কথা বলে সারাবি সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি স্টিভকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার স্ত্রী এবং মেয়েকে সবকিছু সত্যি করে বলার জন্য বলা হয়। কিন্তু স্টিভ বলে, আমি আপনাদের মতোই এই প্রাণীগুলোকে এর আগে কখনোই দেখিনি, তাই দয়া করে আমাকে সন্দেহ করবেন না। এরপর দৃশ্য পরিবর্তন হয়। 2 দিন পর আমরা দেখতে পাই সবাই আবার এক জায়গায় জড়ো হয়েছে। এবার সারাবি সবার সামনে মানুষের সঙ্গে কথা বলতে এসেছে। ক্যাট স্টিভকে আগে থেকেই বুঝিয়ে দেয়, তোমার স্ক্রিনে যা বলা হবে শুধু সেটাই বলবে, নিজের থেকে কোনো কিছু বলার দরকার নেই, না হলে পুরো মানবজাতি তোমাকে কখনো ক্ষমা করবে না। স্টিভ প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু এখন তাকে যে কোনোভাবে সারাবির সামনে দাঁড়াতেই হবে। এদিকে মানুষ আগের চেয়েও বেশি ভয় পেতে শুরু করে। ঠিক তখনই সারাবি সেখানে এসে উপস্থিত হয়। সারাবি বলে, আমরা চাই সমুদ্র থেকে 1 গ্লাস পানি নিয়ে আসা হোক। ক্যাটের নির্দেশে কমান্ডার সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে 1 গ্লাস পানি নিয়ে আসে, কিন্তু এই পানির মান ছিল অত্যন্ত খারাপ এবং দূষিত। স্টিভ যখন এই পানি ভর্তি গ্লাসটি হাতে নেয়, সারাবি তখন তাকে বলে, চলো চুপচাপ এই পানি পান করে নাও, কিন্তু সেই পানি ছিল বিষাক্ত, সেটি পান করলে একজন মানুষের মৃত্যুও হতে পারে। ক্যাট দ্রুত স্টিভকে বলে, মানব জাতিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে কোনোভাবেই এই পানি পান করা যাবে না। পরিস্থিতি বুঝতে পেরে স্টিভ সারাবিকে বলে, আমাকে ক্ষমা করুন, কিন্তু আমি আপনার কথাটি বুঝতে পারছি। সারাবি তখন রেগে গিয়ে বলে, তুমি আমাদের কষ্ট কখনোই বুঝতে পারবে না। তোমরা মানুষ ধীরে ধীরে পরিষ্কার পানিকে দূষিত করে ফেলছো। তোমরা পৃথিবীর যেখানেই যাও সেখানেই সবকিছু নষ্ট করে দাও, দূষিত করে দাও। এরপর সারাবি কঠিন একটা শর্ত দেয়। সে বলে, তোমাদের হাতে মাত্র 50 দিনের মতো সময় আছে। এই সময়ের মধ্যে পুরো সমুদ্রের পানিকে আবারও আগের মতো পরিষ্কার করে দাও। সারাবির কথা শুনে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়, কারণ সমুদ্রের পানিকে মাত্র 50 দিনের মধ্যে পরিষ্কার করা কখনোই সম্ভব নয়। তাই ক্যাট স্টিভকে বলে, 50 দিন অনেক কম সময়, তার কাছ থেকে 100 বছরের সময় চেয়ে নাও। স্টিভও ঠিক এমনটাই বলেছিল। স্টিভের এই কথাগুলো শুনে সারাবির রাগ আরও বেড়ে যায়। সারাবি বলল, আমি চাইলে মাত্র 5 ঘন্টার মধ্যে এই পানিকে আবার আগের মতো স্বচ্ছ করে দিতে পারি, কিন্তু সেটি করলে তোমাদের মানুষদের কোনো অস্তিত্বই থাকবে না। তবে আমরা এত নিষ্ঠুর নই, তাই তোমরা পানিকে আবার আগের মতো পরিষ্কার করে দাও, নয়তো পৃথিবীর সমস্ত পানি মানুষের ব্যবহার থেকে দূরে করে দিব। সে আরও বলল, তখন তোমাদের কোনো সমুদ্র জাহাজ পানিতে চলতে পারবে না, আকাশে ওঠা কোনো বিমানও সমুদ্রের উপর দিয়ে যেতে পারবে না, এমনকি কোনো সাবমেরিনও পানির নিচে প্রবেশ করতে পারবে না। সারাবির এই ভয়ঙ্কর কথা শুনে ক্যাট পৃথিবীর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ হতবাক হয়ে যায়, কারণ এমনটা হলে মানুষের আমদানি রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ফলে খাবার ও প্রয়োজনীয় পণ্য সংকট তৈরি হয়ে মানুষ না খেয়ে মারা যেতে পারে। সেখানে পৃথিবীর অনেক বড় বড় ব্যবসায়ী উপস্থিত ছিল, যাদের পুরো ব্যবসায়ী সমুদ্রের উপর নির্ভরশীল। তাই তাদের মধ্যে একজন ব্যবসায়ী প্রচণ্ড রেগে সারাবির দিকে এগিয়ে যেতে শুরু করলো। ঠিক তখনই সারাবি সবার চোখের সামনে নিজের রূপ পরিবর্তন করে নারী থেকে পুরুষে পরিণত হলো। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই যে যেখানে ছিল সেখানে ভয়ে একেবারে থেমে গেল। তাদের ধারণা ছিল না সারাবি আসলে কতটা ভয়ঙ্কর কিছু করতে পারে। সারাবি বলল, এটা ছিল তোমাদের দেওয়া প্রথম সুযোগ, এবার দ্বিতীয় অপশনটি শুনে নাও। সে আরো বলল, যদি তোমরা এটা না করতে পারো তাহলে আমরা নিজেরাই বাতাসের মধ্যে পানি ছেড়ে দেব, আর তখন তোমরা শ্বাস না নিতে পেরে মারা যাবে। সারাবির কথা শুনে স্টিভ সঙ্গে সঙ্গে পিছনে ফিরে যায় এবং সবাইকে
নিজ নিজ জায়গায় বসতে বলে। ঠিক তখনই সারাভি আবার নিজের রূপ পরিবর্তন করে নারী রূপে ফিরে আসে। স্টিভ অনুরোধ করে বলে, দয়া করে আমাদের উপর একটু দয়া করুন, আমরা যত দ্রুত সম্ভব এই পানিকে পরিষ্কার করার চেষ্টা করব। কিন্তু সারাভি বলল, তোমরা যদি এখনো মনে করো যে এই পরিস্থিতির নিয়ন্ত্রণের 1% তোমাদের হাতে আছে, তাহলে তোমরা ভুল ভাবছো। সারাভির একটি ইশারাতেই কন্ট্রোল রুমে থাকা প্রতিটি এলইডি স্ক্রিনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর অংশের ছবি ভেসে উঠতে শুরু করে। এরপর সারাভি বলল, আমি তোমাদের কাছে একটি লোকেশন পাঠাচ্ছি। সারাভি আরও বলল, আমি যে লোকেশনটি তোমাদের দিয়েছি সেই গভীর সমুদ্রের অংশে ঠিক 3 দিন পর আমরা আবার তোমাদের সঙ্গে দেখা করব। এখন এটা তোমাদের দায়িত্ব। সমুদ্রের এত গভীরে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পৌঁছাতে পারেনি, সেখানে তোমরা কিভাবে পৌঁছাবে সেটা তোমরাই ঠিক করো। এ কথা বলেই সারাভি আবার সেখান থেকে চলে গেল। মানুষের জন্য পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠেছিল, কিন্তু কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত তাদের সারাভির কথাই মেনে নিতে হলো। সারাভির দেওয়া শর্ত পূরণ করতে মানুষ মাত্র 2 দিনের মধ্যেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি সাবমেরিন বানিয়ে ফেলে। স্টিভ সহ যে ক্রুরা সাবমেরিনের ভিতরে গভীর সমুদ্রে যাবে তাদের পানির নিচে থাকার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, কারণ সমুদ্রের এত গভীরে পানির নিচের চাপ ভয়ঙ্কর মাত্রায় বেশি থাকবে। তাই সবাইকে অত্যন্ত ধৈর্য ও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। এরপর সবাইকে মিটিং রুমে ডেকে নিজেদের শেষ বার্তা রেকর্ড করতে বলা হয়, কারণ কেউ জানতই না এই অভিযানের পর তারা আর কখনো জীবিত বেঁচে ফিরবে কিনা। অবশেষে ক্যাটের নির্দেশে সেই মুহূর্ত এসে গেল। স্টিভ এবং বাকি ক্রু সদস্যদের সাবমেরিনে করে সমুদ্রের গভীরে যাত্রা শুরু করতে হবে। অবশেষে স্টিভ তার পরিবারকে বিদায় জানায়, কিন্তু তখনও তার স্ত্রী স্টিভের উপর খুব রেগেছিল। এমনকি তার মেয়েও তার বাবার উপর ভীষণ অভিমান করেছিল, কারণ সমুদ্রের এত গভীরে যাওয়ার মানে ছিল নিজের জীবন মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। তবুও মানব জীবনকে বাঁচানোর জন্য স্টিভকে এই ঝুঁকি নিতেই হবে। সবাইকে শেষবারের মতো বিদায় জানিয়ে স্টিভ সাবমেরিনে উঠে পড়ে। এরপর সে এবং বাকি ক্রু সদস্য ধীরে ধীরে সমুদ্রের গভীরে নামতে শুরু করে। সাবমেরিনের ভিতরে মোট 6 জন মানুষ ছিল, আর 6 জনই নিজের কাজে দক্ষ ছিল। ধীরে ধীরে একটি শক্তিশালী কেবলের সাহায্যে সাবমেরিনটিকে সমুদ্রের আরও গভীরে নিয়ে যাওয়া হলো। এত গভীরে পানির চাপ ভয়ঙ্কর মাত্রায় বেশি ছিল যে সাবমেরিন ছাড়া অন্য কোনো যান সেখানে যেতে পারত না। তাই নিচে থাকা 6 জনের একমাত্র ভরসা ছিল তাদের রেডিও যোগাযোগ ব্যবস্থা। যতই তারা গভীরে নামতে থাকলো ততই তাদের মধ্যে ভয় ও আতঙ্ক বাড়তে লাগলো, কিন্তু স্টিভ বারবার সবাইকে সাহস দিচ্ছিল এবং শান্ত থাকার জন্য বলছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ক্যাটকে, যে তখন প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে ছিল। প্রেসিডেন্ট বললেন, যাই হয়ে যাক না কেন আমাদের তাদের এই শর্ত মেনে নেওয়া উচিত হবে না, কারণ আমরা যদি আমাদের সমুদ্রের পথের জাহাজ ও পরিবহনের ব্যবস্থা বন্ধ করে দেই তাহলে আমেরিকার অর্থনীতি ভয়াবহ দুর্বল হয়ে পড়বে। তো বন্ধুরা, এই মুভির প্রথম পার্ট এখানেই শেষ হয়। তো স্টিভ কি পারবে এই মানবজাতিকে বাঁচাতে? তো দ্বিতীয় পার্ট দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কিছুদিনের মধ্যেই দ্বিতীয় পার্ট আবার আপলোড করা হবে। আর কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। তো আজকের জন্য খোদা হাফেজ।